তাই বিসিবির একটা অন্যরকম উদ্যোগ আজকে দেখা গেছে, সাবেক ক্যাপ্টেনদের ডাকা হয়েছিল। তো সেই বিষয়টা সম্পর্কে যদি আমাদেরকে একটু জানানো যায়, কি হয়েছে, কেন উদ্যোগটা কি? না, ফারুক ভাই আজকে যেটা বললেন যে উনি বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরে ওনার ইচ্ছা ছিল যে আমাদের সকল ক্যাপ্টেনের সাথেই বসার, কিন্তু আসলে সুযোগ হয়নি, খুবই ব্যস্ত সময় কাটিয়েছেন এই কয়েকটা দিন। তো আজকে যে বিষয়টা নিয়ে উনি আলাপ করছিলেন আমাদের সাথে, আমাদের থেকে মতামত চাচ্ছিলেন যে আমাদের বিপিএলটা কিভাবে নেক্সট টাইম আমরা করতে পারি, কোন সময় করলে ভালো হয়, এবং ওভারঅল আমাদের ক্রিকেট স্ট্রাকচারটা কেমন হওয়া উচিত, সেই বিষয় নিয়ে আলাপ হয়েছে। আমার যখন ফ্লোট ছিল কথা বলার, আমি আমার যেটা এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছি। বিশেষ করে আমরা যখন ন্যাশনাল লিগটা শুরু করি সেপ্টেম্বর অক্টোবরে, ওই সময়টা কিন্তু আপনি যদি খেয়াল করে থাকেন যে প্রত্যেক বছরই কিন্তু আমরা 2টা করে ম্যাচ মিস করে থাকি বৃষ্টির কারণে, মাঠ ভালো না থাকার কারণে। তো আমার কাছে মনে হয় যে ওই সময়টা যদি আমরা টি-20 দিয়ে স্টার্ট করি, আমাদের সিজনটা যদি টি-20 দিয়ে স্টার্ট হয়, তারপরে যদি বিপিএলের অকশন হয়, তখন কিন্তু সিলেকশন করাটা সহজ হয়ে যাবে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির জন্য, এবং ভালো সময় আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেটটা খেলতে পারবো। বিশেষ করে নভেম্বর ডিসেম্বর আমরা জানি যে অসাধারণ ওয়েদার থাকে। তো সেই বিষয় নিয়ে আসলে আলাপ করা। আরেকটা বিষয় নিয়ে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে লাস্ট 5-6 বছর ধরে সবাইকে বলছিলাম, যেটা আমরা যখন বিপিএল খেলি, আপনি খেয়াল করে থাকবেন যে আমাদের 70 থেকে 80টা প্লেয়ার খেলে, কিন্তু আমাদের কিন্তু লিস্ট এ ক্রিকেটার আছে প্রায় 200+, ফার্স্ট ক্লাস ক্রিকেটার আছে অলমোস্ট 120 জনের বেশি। তো সেই বিষয়টাই আসলে তুলে ধরার চেষ্টা করেছি যে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট যেহেতু এক্স ক্যাপ্টেন ফারুক ভাই, উনি যদি এটা ক্রিকেট কমিটি আর কি, যারা টুর্নামেন্ট কমিটি আছেন বা ক্রিকেট অপারেশন কমিটিতে যারা আছেন, ওনারা যদি চিন্তা করতে পারেন যে বিপিএলের সময় আরেকটা টুর্নামেন্ট, আলাদা করে টুর্নামেন্ট, যারা লাইক মমিনুল টিম পায় না, পুরা 40-45টা দিন ঘরে বসে থাকেন, তারা যদি ক্রিকেটের সাথে থাকতে পারে। কারণ আমি দেখেছি যে অনেক সময় আমাদের বিপিএলেই কিন্তু অনেক প্লেয়ার আমরা বাইরের থেকে নিয়ে আসি, পারফরমেন্স বলেন, ইনজুরির কারণে বলেন, তো তারা যদি খেলার মধ্যে থাকে, বিপিএল চলছে, আরেকটা টুর্নামেন্টও যদি তারা করতে পারে, ধরেন বিকেএসপিতে 2টা মাঠে বা রাজশাহী বা বগুড়াতে 2টা মাঠে 4টা টিম করে যদি টুর্নামেন্টটা চালু থাকে, তাহলে কিন্তু পারফর্মার কোনো প্লেয়ারকে আমরা রিপ্লেস করতে পারি। এই জিনিসগুলোই আসলে আমার এক্সপিরিয়েন্স থেকে তুলে ধরার চেষ্টা করেছি, এবং সুন্দর মতন দেখলাম যে ফারুক ভাই জিনিসগুলো নোট করেছেন। তো আপনাদের আলোচনার ভিত্তিতে বিপিএলের সময়সীমাটা এগিয়ে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে? সেটাই ফারুক ভাই বললেন যে আসলে আমাদের দুবাইতে যে টি-20 টুর্নামেন্টটা হয় সাউথ আফ্রিকা, তো ওই টুর্নামেন্টগুলো হওয়ার কারণে কিন্তু বিপিএলের সময় দেখা যায় যে ভালো মানের ফরেনার আসে না। তো সেইটা নিয়ে আসলে আলাপ করা হচ্ছিল যে আমাদের টাইমটা আগানো যায় কি না, কিন্তু যেহেতু 2027 পর্যন্ত হয়তোবা এফটিপি করা আছে ক্রিকেট বোর্ডের, সেই জায়গায় হয়তোবা ওইটা সম্ভব না। পরের 2 বছর 2027-এর পরে হয়তোবা সম্ভব হবে। এইসব বিষয় নিয়ে আসলে আলাপ করা। আসলে আপনি আইপিএলে একটা লম্বা সময় ক্যাম্পে ছিলেন, 40-45 দিন ম্যাচও খেলেছেন। সেই টুর্নামেন্টের আলোকে যেখানে আপনার যে এক্সপিরিয়েন্সগুলো হয়েছে, যা দেখেছেন, সেই বিষয়গুলো ইনপুট দেওয়ার মতো জায়গা এখানে ছিল কিনা বা দিয়েছেন কিনা, কী কী পরিবর্তন বা কিছু? হ্যাঁ, না, এটা তো ডেফিনেটলি ফার্স্ট অফ অল সবারই একটাই দাবি ছিল যে আমরা যখনই ফ্র্যাঞ্চাইজিগুলো সিলেক্ট করব, সেটা যেন সঠিক ফ্র্যাঞ্চাইজি সিলেক্ট করা হয়, সেই ধরনের চিন্তাভাবনাই যেন তারা করেন। এবং যেই ফ্র্যাঞ্চাইজিগুলো আসবে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ধরেন এখন আর কি রাজশাহীর ওনার যদি রাজশাহীতে থাকে, ওই জায়গার ওনার যদি এসে বিপিএলটা টিম করে, তাহলে ওই জায়গার এরিয়াটা ডেভেলপ হবে। আপনি যদি সব ওনারই ঢাকাতে সেটেলমেন্ট হয়, তাহলে কিন্তু ওই এরিয়াগুলো ডেভেলপ হবে না। ওই সব বিষয় নিয়ে আপনি যদি আইপিএলে ফলো করেন, প্রত্যেকটা টিমের নিজস্ব গ্রাউন্ড আছে, হোম অ্যান্ড অ্যাওয়েতে খেলা হয়। যেহেতু 2023 ওয়ার্ল্ড কাপ আপনিও কাভার করেছেন, আমিও কাভার করেছি, আমরা দেখেছি যে কতটা ডেভেলপ তাদের ক্রিকেট স্ট্রাকচার। এটা কারণ কি, আইপিএল হওয়ার পরে তাদের নিজস্ব গ্রাউন্ড থাকার পরেও কিন্তু তারা আলাদা আরেকটা গ্রাউন্ড করেছেন এই আইপিএলের কারণে। কিন্তু আমরা 11 বছর ধরে বিপিএল করছি, আমাদের কিন্তু ওই সুযোগ সুবিধাটা তৈরি হয়নি। সবগুলা টিমই মিরপুরে এসে প্র্যাকটিস করতে চায়,
নিজস্ব গ্রাউন্ড তাদের নাই, তৈরি করে না। তো এইসব জায়গাতেই আসলে আলাপ করা যেন মালিক পক্ষগুলা যেন যেই টিমগুলা খেলবে তারা যদি ওই এরিয়ার ডেভেলপ করে তখনই কিন্তু ক্রিকেটটা ডেভেলপ হবে। এই জায়গাতে আপনার কাছে যে প্রশ্নটা করতে চাইবো, যেহেতু আপনি রংপুরের সাথে সম্পৃক্ত বিপিএলের ক্ষেত্রে, রংপুরের মানুষ চায় সেখানে ভেন্যু হোক, সেখানে খেলা হোক, এটা কতটা বাস্তবসম্মত এখন এই মুহূর্তের প্রেক্ষাপটে, বা আপনি সম্ভাবনা কতটা দেখছেন? দেখেন, আমি সবসময় কিন্তু বলে আসি যে আমি প্রত্যেকটা ওনারই যেন তার এরিয়াটা, যেমন আমি রংপুর রাইডার্সের হয়ে কাজ করছি, ডেফিনেটলি তারা নিজস্ব গ্রাউন্ড করেছেন বসুন্ধরাতে, অসাধারণ একাডেমি করছেন, কিন্তু এই কাজটা যদি রংপুরে করতে পারতো তাহলে কিন্তু রংপুরের মানুষ ডেভেলপ হতো, ওইখানে সব কিছু ডেভেলপ হতো, সিটিটা ডেভেলপ হতো, জার্নালিস্ট আসতো, প্লেয়ার আসতো, সবগুলাই। কিন্তু এখন কিন্তু সেটা হচ্ছে না। বসুন্ধরা হয়তো ডেভেলপ হচ্ছে, রংপুরের ওনারা যেহেতু লম্বা সময় এই ফ্র্যাঞ্চাইজি টিমটা নিয়ে কাজ করছেন, ওন করেন, তারপর আমি আশা করব ওনারা যেন অ্যাটলিস্ট রংপুরে ডেভেলপটা করে, এটাই আশা থাকবে। আপনার একটু অন্য প্রসঙ্গে যাব, আপনার গায়ে যে জার্সিটা দেখা যাচ্ছে গুলশান ইউথ ক্লাবের, নারী ডিপিএলে আপনার হেড কোচ হিসেবে অভিষেক হতে যাচ্ছে, তো এইটার এক্সপিরিয়েন্সটা সম্পর্কে জানতে চাইবো। লাস্ট 4-5 মাস হয়েছে আমি আসলে গুলশান ইউথ একাডেমিটা রান করছি, ওইখানে আমি হেড কোচ হিসেবে আছি। তো যেহেতু গুলশান ইউথ মহিলা টিম প্রিমিয়ার ডিভিশনে খেলছেন, লাস্ট 4-5 বছর ধরে খেলছেন, তো আমার কাছে মনে হয় যে আমাদের মতন ক্রিকেটার যারা কোচিংয়ে এসেছেন, আমাদের উচিত যে আমাদের মহিলা টিমদেরও হয়ে কাজ করা। কারণ আমি দেখেছি যে নিউজিল্যান্ডের টিমে ম্যাকুলামকে কাজ করতে দেখেছিলাম লাস্ট টি20 ওয়ার্ল্ড কাপে। তো যদি তাদের মতন প্লেয়াররা, লিজেন্ডরা কাজ করতে পারে, আমরা কেন না? আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য আমি এসেছি। আমাদের টিমে 4 জন ন্যাশনাল টিমের প্লেয়ার আছেন, কারেন্ট 5 জন আন্ডার-19-এর প্লেয়ার আছেন, অসাধারণ প্লেয়ার তারা। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে না, আমি এবার মেয়েদের সাথেও কাজ করার ইচ্ছা আমার আছে। সেই কারণেই আসলে গুলশান ইউথের হয়ে এবার ঢাকা প্রিমিয়ার লিগে পুরো সময়টা তাদের সাথে থাকবো। লাস্ট 2টা অ্যাসাইনমেন্ট আপনার যদি দেখি, জিএসএল আর বিপিএল, সব স্টার এবং পুরুষ ক্রিকেটার নিয়ে কাজ করেছেন। এই স্টার ক্রিকেটার আর নারী ক্রিকেটারদের মাঝে কোচিং করানোর ডিফারেন্সটা কোথায় দেখছেন, বা কোনটা সহজ কোনটা কঠিন, কেমন দেখছেন? ডেফিনেটলি ছেলেদের সাথে প্র্যাকটিস এক ধরনের পেসে হবে, মেয়েদের সাথে পেসটা হয়তো বা একটু কম হবে। তারপর আমি মনে করি যে আমার টিমের যারা আছেন মার্শাল্লাহ সবাই খুব ফাস্ট, তাদের সাথে কাজ করে আমার খুবই ভালো লাগছে। অবশ্যই একটু ধৈর্যের বিষয়টা তো লাগবেই। ছেলেরা হয়তো একটু ফাস্ট ক্রিকেট খেলতে পছন্দ করেন, মেয়েরা হয়তো বা একটু স্লো হবে, এটা স্বাভাবিক, এটা আপনাকে মেনে নিতে হবে। এই এক্সপিরিয়েন্সটার জন্যই আসলে আমার কাজ করা, গুলশান ইউথ ক্লাবের হয়ে এই পুরা বিপিএলটাই ঢাকা প্রিমিয়ার লিগটা কাজ করব। তো এই এক্সপিরিয়েন্সটা নিতে চাই আমার লাইফে। ইন জেনারেল যদি জিজ্ঞেস করি, ছেলে হোক মেয়ে হোক, যে কোনো ক্রিকেটারের ক্ষেত্রে আপনি আপনার ক্রিকেটার জীবনে কোন ভুলগুলো যেগুলো করেছেন আপনি চাইবেন না আপনার শিষ্যরা এখন করুক? দেখেন, আমি তো অবশ্যই ছেলে মেয়ে যারাই হোক তাদের আমার ওই এক্সপিরিয়েন্সটাই শেয়ার করার চেষ্টা করি। কিভাবে আমি ভালো করেছিলাম, কি মাইন্ড সেট আপে আমি ভালো করেছিলাম, কখন আমি খারাপ করেছিলাম, তখন আমার মাইন্ড সেট আপ কী ছিল, ওই জিনিসগুলো আসলে শেয়ার করার চেষ্টা করি এবং বোঝানোর চেষ্টা করি। যদিও সবাই বলে যে ক্রিকেটটা টিম গেম, কিন্তু ইন্ডিভিজুয়াল গেমটাও কিন্তু আছে। যখন আপনি ব্যাটিং করবেন তখন কিন্তু আপনাকে কেউ হেল্প করবে না, আপনারটা আপনাকেই ফেস করতে হবে। সেই জিনিসটাই আসলে বোঝানোর চেষ্টা করি যে যেহেতু এখন 50 ওভারের গেম হবে, এবং প্লেয়াররা যদি তারা বুঝতে পারে যে তার স্ট্রেংথটা কী, তার উইকটা কী, এই জিনিসটা কোচ যদি আপনাকে বারবার বলে দেয় এবং আপনি যদি বুঝতে পারেন তখন কিন্তু কাজ করাটা সহজ। তো আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা প্লেয়ারকে ওই জিনিসটা বোঝানো যে তুমি কোন জায়গাটা স্ট্রং, কোন জায়গাটা দুর্বল, কি করলে তোমার বেশি সাকসেসফুল হতে পারবা। কেউ হয়তো বা সাকসেসফুল হচ্ছে, কেউ হয়তো বা হচ্ছে না, কিন্তু এটা কিন্তু একদিনে হবে না, কাজ করতে করতে হয়তো বা এই জিনিসগুলো ইমপ্রুভ হবে। এই প্রসঙ্গে আপনার ডিপিএল ক্যারিয়ারের শেষের দিকটা যদি বলি,
একবারে শেষ সিজনটা আপনি মোহামেডানের হয়ে খেলেছেন, তার আগে কলাবাগানের হয়ে খেলেছেন যদি আমি ভুল না করি। তো যেভাবে আপনার শেষের দিকটা গেছে বা আপনি যেভাবে আশা করেছিলেন যে মোহামেডানের মতো দল থেকে খেলে ভালোভাবে বিদায় নেবেন, হয়তো সেটা সম্ভব হয়নি, সেই জায়গাতে আপনার আক্ষেপের কোনো বিষয় আছে কিনা? হ্যাঁ, শেষটা তো খুবই খারাপ হয়েছে। যে আশা নিয়ে গিয়েছিলাম সেইটা তো শেষ হয়নি। তো সেটা আমি ভুলে গিয়েছি, এবং যার কারণে হয়নি সেও আমার নিজের লোকই ছিল। সেই জায়গাতে আসলে এখন আর আফসোস করছি না। এখন আমি যেহেতু কোচিং লাইনে এসেছি, আমি চাবো না যে এই ধরনের সিচুয়েশন আর কোনো ক্রিকেটার পড়ুক। আমি যেই সিচুয়েশন থেকে খেলাটা ছাড়তে হয়েছে, আমি সবসময় চেষ্টা করি যে যেহেতু আমি এই খেলাটা খেলেছি এবং জানি কোন সিচুয়েশনে কেমন হতে পারে, তো আমি চেষ্টা করি প্রত্যেকটা প্লেয়ারকে ওই সিচুয়েশনে হেল্প করার জন্য। যার কারণে আশানুরূপ হয়নি বললেন, সেই সম্পর্কে আমরা জানতে পারি কিনা, সে মানুষটা সম্পর্কে জানতে পারি? না থাক, ওটা আমার খুবই কাছের লোক ছিল। লম্বা সময় আমরা একদম মাদারটেক থেকে ধানমন্ডি হেঁটে গিয়েছি একসাথে অনেক। তো লম্বা একটা সময় আমরা কাটিয়েছি। তো তার নাম আর নাই বলি। হ্যাঁ, আসলে এশিয়ান লিজেন্ড এই টি-20 টুর্নামেন্টে লাস্ট ইয়ারই হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। তো এবার আবার নতুন করে তারা করার চেষ্টা করছেন। দিল্লিতে গিয়েছিলাম ড্রাফটে। এর আগেও বাংলাদেশ থেকে 2বার বাংলাদেশ লিজেন্ড টিম গিয়েছিলেন রোড সেফটি খেলতে, অতটা ভালো রেজাল্ট হয়নি। তো এবার আমরা চেষ্টা করেছিলাম যে আমাদের যারা এখনও কারেন্ট ক্রিকেট খেলছেন এবং ইয়াং একটু যারা, তাদের নিয়ে যেন একটা ভালো টিম করতে পারি। তো চেষ্টা করেছি ভালো একটা টিম করার। তো দেখা যাক কেমন হয়। শেষ দুটো প্রশ্ন করব। হ্যাঁ, কন্টিনিউ। আচ্ছা, এশিয়ান লিজেন্ডস লিগে আপনারা যাদের বিপক্ষে খেলবেন তারাও বেশ বড় বড় নাম, বড় বড় দল। তাদের বিপক্ষে খেলার ওই এখন তো আসলে ওই এক্সপিরিয়েন্সের ব্যাপারটার থেকে বড় হয়ে আসে যে কতটা এনজয় করবেন বিষয়টা। তো এইটা আসলে ভাবতে কেমন লাগে? না, অবশ্যই এই ধরনের লিগগুলা হচ্ছে, এটা আমাদের জন্য ভালো। যারা আমাদের ভক্ত তারা সবসময় ওয়েট করে যে আমরা যেন আবার খেলি। তো এই ধরনের লিজেন্ড লিগ যত অনেক হচ্ছে লাস্ট 2-3 বছর ধরে। তো এখন একটা অপরচুনিটি যে আবার যাদের সাথে ছোটোবেলায় খেলতাম, লাইক সচিন টেন্ডুলকার আমার হিরো ছিল, তার সাথে খেলেছি। এখন আবার রিটায়ার্ডের পরেও আবার তাদের সাথে খেলার একটা অপরচুনিটি হবে। তো এই ধরনের টুর্নামেন্ট যত হবে আমাদের জন্য ভালো, যে আমরা আবার খেলতে পারবো, দেখা হবে সবার সাথে। সচিনের কথা বলছিলেন, রোল মডেল, কিংবা যত লিজেন্ড গ্রেট ক্রিকেটার আছেন ভারতের কথা যদি বলি, সৌরভ গাঙ্গুলি থেকে হরভজন সিং, তাদের সাথে এখনও বাংলাদেশের ক্রিকেট নিয়ে কোনো কথা বা ইন্টারাকশন আপনার ব্যক্তিগত জায়গা থেকে হয় কি না? না, আমার আসলে ওইভাবে মাঝে মাঝে যখন আমার যেমন ওয়ার্ল্ড কাপে গিয়েছিলাম, হরভজন সিংয়ের সাথে কথা হয়েছিল, যুবরাজের সাথে মাঝে মাঝে দেখা হলে কথা হয় এরকম, কিন্তু রেগুলার কথা হয় না। শেষ প্রশ্ন ভাই, মোহামেডানের হয়ে যেটা এক্সপেক্ট করেছিলেন, যেভাবে খেলা, যেভাবে সুযোগ পাওয়া, সেটা হয়তো আপনি পাননি। আপনি কি এক্সপেক্ট করেছিলেন, কিভাবে শেষ করতে চেয়েছিলেন? এটা আমার একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে গিয়ে আসলে ওই খেলার মাঠের মুহূর্তটা কেমন ছিল? সুযোগ চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না, সব কিছু তো আমাদের না, দেখেন এখনও কিন্তু আমি ইংল্যান্ডে পোস্টমাউথ ক্রিকেট ক্লাবের হয়ে খেলে থাকি। লাস্ট ইয়ার ডিভিশন 1-এ ছিল, টিম চ্যাম্পিয়ন হয়েছে, প্রিমিয়ার ডিভিশনে উঠেছে। এই সিজনও আমি খেলতে যাব। খেলাটা আমি এত লাভ করি এবং এনজয় করি, তো এই কারণে আমি এখনও কিন্তু যেই কোনো জায়গায় খেলার অপশন থাকলে আমি খেলি। তো মোহামেডানে যখন গিয়েছিলাম ডেফিনেটলি আমার তো আশা ছিল যে সুযোগ হয়তো বা আমি শুরুর দিকে পাবো, যদি আমি ভালো খেলি তাহলে কন্টিনিউ করব। কিন্তু তারা সুযোগটা দেয়নি। একটা ম্যাচ সুযোগ দিয়েছিলেন, সেটা তো আমি মনে হয় 27 রান করেছিলাম। পরে তো আর সুযোগই দিল না। সুপার লিগে যে প্রথম 2টা ম্যাচ খেলায়নি বলে তারপরে আসলে আমি নিজের থেকে মাঠ থেকে চলে এসেছিলাম, যেহেতু আমাকে সুযোগ দেয়নি। এটা তো খুবই আপসেট যে এত বছর লম্বা একটা কেরিয়ার আপনাকে মূল্যায়ন করছে একদম বাচ্চা ছেলের মতো। এটা তো দুঃখজনক ছিল আমার জন্য ডেফিনেটলি। এটার সাথে যারা ইনভলভ ছিল ডেফিনেটলি, যারা ইনভলভ ছিল তারাই ভালো বলতে পারবে কেন তারা এই কাজটা করেছেন, এইভাবে কেন ট্রিট করেছেন। তো আমি আশা করব যে আমার লাইফে যেন আমি এই কাজটা না করি কোনো প্লেয়ারের সাথে। এটাই আমার, প্রত্যেকটা জিনিস থেকে শিক্ষণীয় জিনিস আছে, তো ওই জিনিস থেকে আমি আমার লাইফে এই জিনিসটা
শিখেছি যে আমি কোনো ক্রিকেটারের সাথে এই বিহেভটা করব না, যে এত লম্বা একটা কেরিয়ারের একটা প্লেয়ারকে আমি অপরচুনিটি না দিয়ে তাকে এইভাবে বসিয়ে রেখে সম্মানহানি করার চেষ্টা করব না। ওই সময় কতটা ডাউন ফিল হচ্ছিল আর ওই জায়গা থেকে কীভাবে ওভারকাম করেছে? না, ডাউন প্রত্যেক দিনই কিন্তু আমি দেখেন প্র্যাকটিসে এবং সব কিছু রেগুলার যেতাম, সব কিছুই করতাম যেন আমি একটা ম্যাচ অপরচুনিটি পাবো, ভালো খেলবো। অ্যাটলিস্ট আমি 2টা সুযোগ চেয়েছিলাম যে আমাকে ব্যাক টু ব্যাক 2টা সুযোগ দিবেন যদি, এবং সেই কমিটমেন্টই তারা করেছিলেন ম্যানেজমেন্ট, কিন্তু দিন শেষে তারা তাদের কমিটমেন্টটা রাখেনি। এটা তাদের বিষয়, এটা আসলে পাস্ট হয়ে গিয়েছে, মোহামেডানের ওই লাইফটা পাস্ট হয়ে গিয়েছে। যারাই করেছেন এটা তারাই ভালো বলতে পারবেন। আমি আমার হয়তোবা তারা একটা কমপ্লেন করতে পারে যে আমি সুপার লিগের সেকেন্ড ম্যাচে মাঠে যেয়ে আবার চলে এসেছিলাম। যখন আমি জিজ্ঞাসা করলাম যে কেন আমি খেলছি না, তাদের কোনো আনসার ছিল না বলে তারপরে আর আমার মনে হয়েছে যে আসলে আর এখানে থাকার কোনো প্রয়োজন নেই। আর কি বলেছিল আপনার প্রশ্ন? না, তাদের তো কোনো আনসার ছিল না, টিম কম্বিনেশনে আমি হচ্ছি না, সেই কারণে। আপনার ভবিষ্যৎ সকল দিনের জন্য শুভকামনা আশরাফুল ভাই, থ্যাংক ইউ সো মাচ।